গতকাল রাতে এমন কতগুলো ম্যাচ হয়ে গেছে যা অনেকের হৃদয় ভেঙে দিয়েছে, আবার অনেকের আহ, স্বপ্ন পূরণ করে দিয়েছে, এমন কথা আমরা বলতেই পারি। কালকে ইউরো 2024 এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডে যে ম্যাচগুলো হলো, যে ম্যাচগুলো আপনার জানা উচিত, যে ম্যাচগুলো সম্পর্কে আপনি জানতেই চাইবেন, সেই ম্যাচগুলো হচ্ছে স্পেন ভার্সেস জার্মানি, পর্তুগাল ভার্সেস ফ্রান্স। খুবই খুবই একদিক থেকে হতাশ, আবার অন্য অন্য প্রান্তে খুবই ইমপ্রেসড। একটা প্রথম ম্যাচ দেখলাম যে ম্যাচের বার এত হাই সেট করে দিয়েছে যে পরের ম্যাচ থেকে এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল, এবং তা খুবই নান্দনিকভাবেই ফেল করছে বলা যেতে পারে। এক্সপেক্টেড ছিল, এবং আহ, এটার যত যাই হয়েছে হয়েছে আর কি। তো আমরা যদি একদম বাড়তি কথা না বলে মূল খেলায় চলে যাই, স্পেন ভার্সেস জার্মানি, যে খেলাটা হয়েছে পিওর ফুটবল। পিওর ফুটবল হয়েছে, আমি বলবো মানে খুব সুন্দর ফুটবল হয়েছে জিনিসটা, খুব ইন্টারেস্টিং, খুবই নান্দনিক স্বাভাবিক ফুটবল হয়েছে। এমন না যে কোনো টিম ফিজিক্যাল হয়নি, ফিজিক্যাল হয়েছে দুই টিম, ফিজিক্যাল ট্যাকেল করছে। আর ফাউল অনেক দেখা গেছে এই ম্যাচে, 12-13টা হলুদ কার্ডই পাইছে অনেকে, একটু বেশি বার হয়েছে যদিও। দুই দুই দলই হাংরি ছিল গোল করার জন্য, এটা বলা যেতে পারে। দুই দলই জেতার জন্য মাঠে নামছিল বলা যেতে পারে। বিশেষ করে বিশেষ বিশেষ মুহূর্তে এরা তাদের ক্ষমতা দেখাচ্ছিল, দুই টিমই তাদের ব্রিলিয়েন্স দেখাচ্ছিল। তারপরও ফার্স্ট হাফের কথা বললে স্পেন যথেষ্টভাবে এগিয়ে ছিল, বল পজিশনের দিক থেকে বলতে পারেন, অ্যাটাকিং কম্বিনেশন সব কিছু বলতে পারেন, কিন্তু ওইদিকে জার্মানির ডিফেন্স লাইন অত্যন্ত সচেতন ছিল। আবার মেগনান বলে পাউল হয়ে গেছি কেন, জার্মানির ম্যানুয়াল নয়র অফকোর্স তিনিও ছিলেন সলিডভাবে আজকের এই ম্যাচটাতে। তো দুই দল থেকেই দেখতে পারছি, বাট সেকেন্ড হাফে যে ম্যাচটা খুলে যায়, সেকেন্ড হাফে যখন লামিন ইয়ামাল সুন্দরভাবে একটা সুন্দর বল বানিয়ে দেন তিনি ডানি অলমো সেটা 51 মিনিটে ফিনিশ করে গোলটা দিয়ে দেন। গোলের পুরোটা ক্রেডিট আমি লামিন ইয়ামালকেই দিচ্ছি, কারণ 16 বছরের বয়সে এই ছেলেটি যা খেলা দেখাচ্ছে আর যা দেখাবে সামনে, তা আমি প্রস্তুত নই, আমিও আপনিও নন হয়তো। এরপরে যেটা হয় যে একদম শেষের দিকে যে যখন এরপরও সেকেন্ড হাফে যেটা বলি, সেকেন্ড হাফে জার্মানি খুবই ডমিনেট করে খেলে। জার্মানি খুবই অসহায়ের মতো খেলতে থাকে, মানে গোল দিতেই হবে একদম, কিছু করার নেই। এরপরে ম্যাচটাকে সুন্দর করার জন্য যখন ফ্লোরিয়ান ভার্টসকে আনা হয় ম্যাচের শেষের দিকে, তখন ফ্লোরিয়ান ভার্টস একদম 90 মিনিটের কাছাকাছি সময়ে যেয়ে তিনি একটা গোল করে দেন, এবং অসাধারণ গোলটি করেন তিনি। ম্যাচে আসার পরে মুসিয়ালার পারফরমেন্স ভালো হয়ে যায়, দেখতে পারি আমরা। তো এটা খুবই ইন্টারেস্টিং, একটা মোড় নিয়ে নেয় যে কে জিতবে শেষের দিকে। যে সেকেন্ড হাফে যদি বলি আমি, এক্সট্রা টাইমের যে আধা ঘন্টা চলে, তখন আমি বলবো স্পেন পুরো ডিফেন্সিভ ফরমেশনে চলে যায়, আর ওইদিকে পুরো উপরে চড়ে থাকে জার্মানি বলা যেতে পারে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে সে স্পেন মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল, আমরা দেখতে পারতেছিলাম। ওরাইজাবাল, তারপর হোসুল এটা মাঠে চলে আসছিল। এটা যখন মাঠে চলে আসছিল আমি ভাবছি স্পেন হয়তো আর জেতার জন্য খেলতেছে না মনে হয়, বাট আই রং। একদম 119 মিনিটে যে তারা সুন্দর একটা কাউন্টারে গোল করে ফেলেন, এবং খুবই নান্দনিকভাবে ম্যাচটাকে তারা ফিনিশ করে দেন। টনি ক্রুসের দিকে তাকিয়েছিলাম, অনেক বড় একটা লেজেন্ডারি ফুটবলার তিনি, তার ম্যাচটা এরকমভাবে শেষ হচ্ছে। সবসময় ফেরি টেল এন্ডিং হয় না, এটা আবার প্রমাণ পেলাম। অনেক কিছু পেয়েছেন তার ক্যারিয়ারে তিনি, সবসময় সব কিছু জিতেই শেষ করতে হয় না। এটা আমরা একটা শিক্ষা অবশ্যই টনি ক্রুসের কাছ থেকে পেলাম। অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স এভার উই উইটনেসড, অ্যান্ড তার প্রতি আমার সম্মান সবসময় থাকবে, আর এখনো থাকছে। এরপর আমরা যদি পরের ম্যাচটাতে চলে যাই, পরের ম্যাচটা যেটা হয়েছে সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বড় হতাশা, যাই বলুন আপনি বাংলা ইংলিশ মিলায়, কিন্তু ইট ওয়াজ নট এক্সপেক্টেড। আমি এক্সপেক্ট করি নাই যে এত এত ভালো ভালো টিম, এরা এত খারাপ, এত অথর্ব ফুটবল খেলতে পারে। আমি যদি এক্স্যাক্টলি বলি, অথর্ব ফুটবল বলতে এরা যে পরিমাণে শট মিস করছে, এই পরিমাণে শট এরা যে পরিমাণে মিস করছে, আমি জানি না এইগুলো কি লিগাল নাকি ভাই। না, ফার্স্ট অফ অল লেট মি টক অ্যাবাউট ফ্রান্স পুরো ম্যাচটাতে যে পরিমাণে চান্স মিস করছে, আল্লাহর কসম ভাই, 4 থেকে 5টা গোল হয়ে পড়তো। কোলোমুয়ানি, মার্কাস থুরাম, কিলিয়ান এমবাপ্পে, যার কথাই বলুন, এনগোলো কান্তেও 2-3টা মিস করছে ভাই। এত মিস করে কেমনে ভাই?
টোটাল 20টা শট নিছে ফ্রান্স, হ্যাঁ? 5টা শট অন টার্গেট ছিল। এই 5টা শট অন টার্গেট 5টাই গোল করার মতো সুযোগ ছিল। গোল করার মতো সুযোগ ছিল আর তারা খুবই বাজেভাবে মিস করছে। হয় বারে লাগছে, হয় বারদা চলে গেছে, রকেট মাইরা দিছে আল্লাহর নামে। ভাই এই ম্যাচটার মতো বাজে ম্যাচ আমি দেখি নাই। আর পর্তুগালের যে কথাটা বলবো, ক্লুলেস ছিল ফাইনাল থার্ডে। তারা জানতো না কিভাবে রোনালদোকে রিচ আউট করতে হবে। রোনালদো তখন কিছু না পাইরা ভাই নিচে এসে বল নিয়ে যাইতেছিল, কিছু করার ছিল না ভাই, কিছু করার নেই। রোনালদো ওই যে ইনস্ট্রাকশন দেওয়ার সময় রবার্তো মার্তিনেজ, তিনি শুয়ে শুয়ে দেখতেছিলেন যে পোলাই ব্যাটা কি কইতেছে ভাই, এই খেলা নিয়ে তো আমরা জিতবো না। ও জানা গেছিল ভাই আমরা জিতবো না, ও জানা গেছিল ও জিতবে না, এবং এটাই হয়ে গেছে। কিছু করার নাই ভাই। এত বড় একটা ফুটবলিং লেজেন্ড, তার সাথে এত বড় অন্যায় করেছেন রবার্তো মার্টিনেজ। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড পর্তুগালের পারফরমেন্স নিয়ে। আমি চাইছিলাম যে পর্তুগাল এই ইউরোটা জিতুক, এবং তারা জিততে পারেনি। এরা হতাশাজনক হয়েই শ্রেষ্ঠ হবে যিনি আমরা বলতে পারি। উইশ ইউ অল দ্য বেস্ট ক্রিস্টিয়ানো রোনালদো, ইউ আর অলওয়েজ দ্য লেজেন্ড অফ দিস গেম। আপনাকে আমরা সবসময় অনেক বেশি ভালোবেসে এসেছি আর ভালোবাসবো। আপনার কৃতিত্ব কখনো ইউরো দিয়ে শেষ হয়ে যাবে না। আপনার কৃতিত্ব কখনো পরবর্তী ওয়ার্ল্ড কাপ যদি খেলা হয় সেখানেও শেষ হয়ে যাবে না। আপনার কৃতিত্ব যেটা আপনি রেখে গেছেন ফুটবলে, এটা যারা ফুটবলিং ফ্যান যারা, শুধু তারাই মনে রাখবে। আপনি মেসি ফ্যান হন, আপনি নেইমার ফ্যান হন, আপনি যে যাই ফ্যান হন, এরকম লেজেন্ডদের আপনার ক্রিটিসাইজ করা একদমই ঠিক না। তাদের খেলা এনজয় করুন, আপনি তাদের খেলা ভালোবাসুন। আপনি সে সৌদিতে খেলুক, সেখানেই খেলুক, তার মতো একচুয়ালি বড় একটা লেজেন্ডারি, ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার্স এভার এক্সিস্ট। আমি তাকে সবসময় সম্মান করেছি আর করে থাকবো। আর কিছু বলার নেই, ম্যাচটা আমি বাড়তি করে কিছু বলবো না। কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচে শেট ছিল। উসমান ডেম্বেলে যত যাই মিস করছে, বাট উসমান ডেম্বেলে একটা প্লেয়ার মনে হচ্ছিল ফ্রান্সের, যে মনে হইতেছিল যে জেতার জন্য নামছে মাঠের মধ্যে। বল কিছু বলার নেই, তাও এটাই মানে বাস্তবতা। আমার যেটা মনে হয়েছে, উসমান ডেম্বেলে ওয়াজ ডুইং অল দ্য থিংস। বল বানাইতেছিল, শট নিতেছিল হেয়ার এন্ড দেয়ার, বাট কিলিয়ান এমবাপ্পে ওয়াজ পিওর শিট ইন দিস ম্যাচ, আই থিঙ্ক সো। আর সবচেয়ে বড় কৃতিত্ব দিবে আমি মাইক ম্যাগনান, এসি মিলানের গোলকিপার। অসাধারণ খেলেছেন তিনি পুরোটা ম্যাচে। আমি যদি বলি, পুরোটা ম্যাচে তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন আমাদেরকে উপহার। আর আমি খুবই খুশি হয়েছি তার পারফরমেন্স দিয়ে। এত সুন্দর একজন গোলকিপারে তিনি আবার প্রমাণ করেছেন। অনেকগুলো শট তিনি সেভ করেছেন বলা যেতে পারে। খুবই গোলেবল শট তিনি বাঁচাইছেন। ব্রুনো ফার্নান্ডেজের একটা শট ছিল, তারপরে লিয়াওয়ের একটা শট ছিল, রাফায়েল লিয়াও, এবং আরও অনেকগুলো শট ছিল। পর্তুগাল কম শট নেয়নি, 15টা শট নিয়েছিল। পর্তুগালের এক্সজি আমরা যদি দেখি, পর্তুগালের এক্সজি কিন্তু 1.84, মানে তুলনামূলকভাবে বেশি। পজিশনের দিক থেকে বলা যেতে পারে দুই দলই ভালো ভ্যালু রাখছে। ফ্রান্স একটু কনজারভেটিভ হয়ে খেলার চেষ্টা করতেছিল, দ্যাটস হাউ ফ্রান্স ডু, বাট কিছু হয় নাই। এন্ড প্রোডাক্ট কতটা ভালো ছিল না। এই ম্যাচের মতো বোরিং ম্যাচ, এই মতো বাজে নিঃসা চূড়া ম্যাচ আমি কখনো দেখি নাই। ওয়াও, আমি জানি না, এত আর্টিস্টিক ফুটবল দেখার পরে আমি যখন এই ফুটবল খেলা দেখতে বসছি, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি এটুকুই বলবো। পরের ম্যাচটা, দুইটা ম্যাচ হয়ে গেছে আজকে। আবার ইংল্যান্ড আর হচ্ছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস আর টার্কি। এই ম্যাচগুলো হলে আমরা বুঝতে পারবো কার সাথে কার খেলা পড়বে। অলরেডি আমরা জানতে পারছি যে স্পেন আর ফ্রান্সের খেলাটা হবে অসাধারণ একটা ম্যাচ হবে। আমি যেটা ভাবছি, ডিফেন্সিভ পারফরমেন্সে থাকবে ফ্রান্স, এটা মনেই হতেছে। আর স্পেন পুরা ফুল অন অ্যাটাকে যাবে। কিন্তু স্পেনের যে সমস্যাটা হচ্ছে, বেঞ্চে কম প্লেয়ার আছে, সেটা কি ভোগাতে পারে কিনা, আর এটা দেখার একটা বিষয়। স্কোয়াড ডেপথের কথা যদি বলি, খুবই কিন্তু স্পেন এই কাজ করতে পারে। প্রথমে গোল টোল দিয়ে অবস্থা খারাপ করে তখন ফুল অন ডিফেন্সিভ মোডে চলে যেতে পারে এবং কাউন্টার অ্যাটাকে তার বাড়ি করতেই পারে, এরকম প্লেয়ার তাদের আছেই। তো আশা করছি এই ম্যাচটা খুব সুন্দর হবে। এবং অপরদিকে দেখা যাক ইংল্যান্ড আসে কিনা। ইংল্যান্ড আর ফ্রান্স যদি ফাইনাল হয়, ওই ম্যাচটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আজাইরা চুল ফালানো ম্যাচ। কারণ দুই দলই যে ফুটবল খেলছে ভাই, সো ডিপ্রেসিং ভাই। ওকে, আর বেশি কথা না বলবো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি কে রেহান, আপনাদের সাথেই থাকবো। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।